বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা শিখব কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে হয়। ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করার জন্য আমাদের প্রথমে খেয়াল রাখতে হবে যে সেন্টেন্সের ভিতরে সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ না নেগেটিভ ফর্মে আছে। অ্যাসার্টিভ সেন্টেন্স দুই ধরনের হতে পারে, অ্যাফার্মেটিভ আবার নেগেটিভ। যদি অ্যাফার্মেটিভ ফর্মে থাকে তাহলে ইন্টারোগেটিভ করার সময় নেগেটিভ ফর্মে করতে হবে, আর যদি নেগেটিভ ফর্মে থাকে তাহলে ইন্টারোগেটিভ করার সময় অ্যাফার্মেটিভ ফর্মে করতে হবে। তবে ইন্টারোগেটিভ করার জন্য প্রথমে যেটি করতে হবে সেটা হলো বাক্যের শুরুতেই সাহায্যকারী ভার্ব বসাইতে হবে। তাহলে খেয়াল রাখতে হবে সেন্টেন্সের ভিতরে সাহায্যকারী ভার্ব আছে কিনা। যদি থাকে তো সেই সাহায্যকারী ভার্বটা আমরা প্রথমে বসাবো, এবং অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ ফর্ম বসাবো, নেগেটিভ ফর্ম থাকলে অ্যাফার্মেটিভ ফর্মে বসাবো। আমরা প্রথম সেন্টেন্সটা লক্ষ্য করি। এখানে আছে স্মোকিং ইজ এ ব্যাড হ্যাবিট। স্মোকিং সাবজেক্ট, ইজ সাহায্যকারী ভার্ব এবং মূল ভার্ব, এ ব্যাড হ্যাবিট। তো এখানে ইজটাকে সাহায্যকারী ভার্ব হিসেবে যদি আমরা ধরি তাহলে ইন্টারোগেটিভ করার সময় কি করতে হবে, ওই ইজটাকেই বাক্যের শুরুতে বসাইতে হবে। তাহলে বসাই আমরা ইজ। অ্যাফার্মেটিভ ফর্মে থাকলে নেগেটিভ ফর্ম করতে হবে। সুতরাং স্মোকিং ইজ এ ব্যাড হ্যাবিট, এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। সুতরাং এটাকে আমরা যখন ইন্টারোগেটিভ করব তখন এটাকে নেগেটিভ ফর্মে করতে হবে। সুতরাং ইজ এর নেগেটিভ ফর্ম হচ্ছে ইজ নট, কিন্তু এটাকে যখন আমরা সংক্ষেপে লিখব তখন ইজেন্ট ব্যবহার করব। এরপরে স্মোকিং বাক্যাংশ বসাই, এ ব্যাড হ্যাবিট, এবং বাক্যের শেষে আমাকে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করতে হবে। এভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে হয়। তাহলে কি বুঝলাম, যে ইন্টারোগেটিভ সেন্টেন্স করার সময় আমাকে প্রথমে বাক্যের শুরুতেই সাহায্যকারী ভার্ব বসাইতে হবে। সাহায্যকারী ভার্ব ছিল ইজ, তো শুরুতে বসালাম ইজ। এটা অ্যাফার্মেটিভ ফর্মে ছিল, নেগেটিভ ফর্ম করলাম এনকমাটি দিয়ে ইজেন্ট, তারপরে বাকি অংশ সব বসাই দিলাম, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। ওকে ফাইন। তো দ্বিতীয় উদাহরণটি লক্ষ্য করি। দে কুড নট ড্রিঙ্ক দ্য ওয়াটার। তারা পানি পান করতে পারে নাই। এটার ভিতরে নট আছে, সুতরাং এটা নেগেটিভ ফর্মে আছে। আমরা যদি এটা ইন্টারোগেটিভ করি তাহলে অ্যাফার্মেটিভ ফর্মে করব। তবে ইন্টারোগেটিভ করার জন্য শর্ত হলো সাহায্যকারী ভার্বটা বাক্যের শুরুতে বসবে। তাহলে এখানে সাহায্যকারী ভার্ব আছে কুড, তাহলে আমরা বাক্যের শুরুতে কুড বসাই। কুড নট আছে বিদায় নট বসবে না, নেগেটিভ আছে অ্যাফার্মেটিভ হবে। এরপরে সাবজেক্ট বসাই দে, তারপরে আমরা বাকি অংশ বসাই ডিয়ার আইএনকে ড্রিঙ্ক দ্য ওয়াটার, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। অর্থটা খেয়াল করি। দে কুড নট ড্রিঙ্ক দ্য ওয়াটার, তারা পানি পান করতে পারে নাই। আর ইন্টারোগেটিভ করলে অর্থ দাঁড়ায় কি, কুড দে ড্রিঙ্ক ওয়াটার, তারা কি পানি পান করতে পেরেছিল। তার মানে অর্থটা একই দাঁড়ায়। এটা ছিল তারা পানি পান করতে পারে নাই, আর এটা অর্থ দাঁড়ালো তারা কি পানি পান করতে পেরেছিল, তার মানে পানি পান করতে পারে নাই। তাহলে এটাই হলো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের শর্ত। অর্থ একই থাকবে কিন্তু গঠন ভিন্ন হবে। এটা ছিল অ্যাসার্টিভ সেন্টেন্স, এটা হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। ওকে ভাই, তাহলে শিক্ষার্থীরা আমরা নিশ্চয়ই বুঝতে পারছি ইন্টারোগেটিভ কেমনে করতে হবে। বাক্যের শুরুতে সাহায্যকারী ভার্ব বসাইতে হবে, হাবোধক থাকলে নাবোধক বসাইতে হবে, নাবোধক থাকলে হাবোধক বসাইতে হবে, এরপরে সাবজেক্ট বসাইতে হবে, বাক্যাংশ লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। আশা করি বুঝতে পারছো। এবার তোমাদের একটা করতে দেই, খেয়াল করে নিশ্চয়ই এটা করতে পারবে। আসাদ ইজ এ গুড বয়। আসাদ হয় একজন ভালো ছেলে। তাহলে দেখো সেন্টেন্সটা অ্যাফার্মেটিভে আছে, করতে হবে আমাদের নেগেটিভ ফর্মে। তাহলে ইন্টারোগেটিভ করার জন্য শুরুতে কি আনতে হবে,
সাহায্যকারী ভার্ব। সাহায্যকারী ভার্ব কি আছে? ইজ। তো প্রথমে আমরা ইজ বসাবো, তারপরে কি বসাবো? সাবজেক্ট। সরি, এখানে সাহায্যকারী ভার্ব ইজ আছে, অ্যাফার্মেটিভ ফর্ম, তাই এটা নেগেটিভ ফর্মে হবে। তাহলে উত্তরটা কি দাঁড়াবে? ইজেন্ট। এরপরে বাকি অংশ, আসাদ এ গুড বয়। লাস্টের প্রশ্ন দেখছেন, নিয়মে কি? বাক্যের শুরুতে সাহায্যকারী ভার্ব বসবে, হা বোধক আছে তাই না বোধক হইল, তারপরে বাকি অংশ বসে প্রশ্নবোধক চিহ্ন দিলাম। একইভাবে যদি 4 নম্বরটা আমরা করতে যাই, ফারুক ওয়াজ নট অ্যাটেন্টিভ, ফারুক মনোযোগী ছিল না। এটার ভিতরে সাহায্যকারী ভার্ব আছে ওয়াজ, তার সাথে আছে নট, তাহলে এটা নেগেটিভ ফর্মে আছে। উত্তর করার সময় করতে হবে অ্যাফার্মেটিভ ফর্মে, সুতরাং নট উঠে যাবে, তাহলে থাকবে কি? ওয়াজ। তাহলে বাক্যের শুরুতেই ওয়াজ বসাইতে হবে, তারপরে বাক্যাংশ বসাই। বাক্যাংশ রইল কি? অ্যাটেন্টিভ। আমি আশা করি তোমরা বুঝতে পারছো। ওকে ফাইন। তাহলে নিয়মটা কি ছিল? ইন্টারোগেটিভ করতে হলে বাক্যের শুরুতে সাহায্যকারী ভার্ব বসবে, হা বোধক থাকলে না বোধক হবে, না বোধক থাকলে হা বোধক হবে, প্লাস বাকি অংশ লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। এই বাক্যটা না বোধক ছিল, হা বোধক হয়েছে। আর যখন নট থাকবে না, যেমন এটাতে নট ছিল না, তাই সাহায্যকারী ভার্বের সাথে নট বসছে। তাহলে শর্তটা হলো হা বোধক থাকলে না বোধক হবে, না বোধক থাকলে হা বোধক হবে। আর কি করতে হবে? বাক্যের শুরুতে সাহায্যকারী ভার্ব বসাইতে হবে, প্লাস বাকি অংশ, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। কিন্তু কথা হইল, যদি সেন্টেন্সের ভিতরে সাহায্যকারী ভার্ব না থাকে, তখন আমরা কি আনবো? আমরা জানি এই ক্ষেত্রে টেন্স ও পার্সন অনুসারে ডু অথবা ডাজ অথবা ডিড আনতে হবে। যেমন এই সেন্টেন্সটা লক্ষ্য করি, শি লাইকস টু রিড, সে পড়তে পছন্দ করে। সে পড়তে পছন্দ করে, এই সেন্টেন্সটার ভিতরে সাহায্যকারী ভার্ব নাই, তাহলে বাক্যের শুরুতে আমাকে সাহায্যকারী ভার্ব বসাইতে হবে। কোথায় পাবো? টেন্স অনুসারে। এখানে লাইকস আছে মূল ভার্ব, লাইকের সাথে এস আছে প্রেজেন্ট টেন্স, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে ভার্বের সাথে এস বাই এস বসছে। তো বাক্যের ভার্বের সাথে যদি এস বাই এস থাকে, সেই ক্ষেত্রে আমাকে সাহায্যকারী ভার্ব আনতে হবে ডাস। এস বাই এস থাকলে কি আনতে হবে? ডাস। এস বাই এস যদি না থাকে অথচ ভার্বের প্রেজেন্ট রূপ থাকে, সেই ক্ষেত্রে আনতে হবে ডু। আর যদি ভার্ব, হ্যাঁ, তাহলে আমরা কি বুঝলাম? ভার্বের সাথে এস বাই এস থাকলে ডাজ আনবো। এটা হা বোধক আছে তাই না বোধক করতে হবে, সুতরাং ডাজের সাথে এন কমাটি। তারপর আমরা বাকি অংশ বসাই, শি, তারপরে লাইক। এখন একটা বিষয় খেয়াল রাখতে হবে, এই ভার্বের সাথে এস বাই এস ছিল বিধায় কিন্তু আমরা ডাজ আনছি। ডাজ বসানোর কারণে ভার্বের সাথে কিন্তু আর এই এস বাই এস থাকবে না, সুতরাং এস বাদ। এখানে উত্তর হবে ডাজেন্ট শি লাইক, তারপরে বাকি অংশ টু ইট, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। তাহলে কি বুঝলাম? সাহায্যকারী ভার্ব না থাকলে টেন্স ও পার্সন অনুসারে ডু বা ডাজ বা ডিড আনতে হবে। এখানে ভার্বের সাথে এস বাই এস আছে প্রেজেন্ট টেন্স, এই কারণে ডাজ আসছে। যদি এস বাই এস না থাকতো, প্রেজেন্ট টেন্স থাকতো, তাহলে ডু বসতো। এটা হা বোধক ছিল তাই না বোধক হইল। তারপরে বাকি অংশ, এই ডাজ বসানোর কারণে এস আর থাকে না, কারণ আমরা জানি ডু বা ডাজ বা ডিড এরপরে ভার্বের প্রেজেন্ট রূপ বসে, তাই প্রেজেন্ট রূপ লাইকস না, লাইক বেস ফর্ম লাইক, সুতরাং এখানে লাইক বসবে। বাকি অংশ লাইক টু রিড, প্রশ্ন দেখছেন। তাহলে নিশ্চয়ই এটা আমরা করতে পারবো। দে পেলে ক্রিকেট, তাহলে উত্তর সাহায্যকারী ভার্ব নাই, আনতে হবে। এখানে মূল ভার্ব হলো পেলে, পেলের সাথে এস নাই, সুতরাং ডাজ আসবে না, আসবে ডু। পেলে ভার্বের প্রেজেন্ট রূপ, তাই ডু আসবে। এটা হা বোধক ছিল তাই না বোধক হবে ডন্ট। তারপরে সাবজেক্ট বসাই দে, তারপরে বাকি অংশ পেলে ক্রিকেট, লাস্টে প্রশ্ন দেখছেন। আশা করি এটা তোমরা করতে পারবে। উই রেসপেক্ট আওয়ার টিচার, আমরা আমাদের শিক্ষকদেরকে শ্রদ্ধা করি। এটার ভিতরে সাহায্যকারী ভার্ব নাই, মূল ভার্ব আছে। মূল ভার্ব হলো কি? রেসপেক্ট। রেসপেক্টের সাথে কি এস আছে? এস বাই এস আছে? নাই।
তাহলে নিশ্চয়ই ডাজ আসবে না, কি আসবে? ডু। তাহলে আমরা বসাই ডু। এটা হা বোধক ছিল, তাই করতে হবে না বোধক, এনকমাটি ডন্ট, তারপরে বসাই উই, তারপরে বাকি অংশ রেসপেক্ট আওয়ার টিচার দিয়ে লাস্টে প্রশ্ন লিখছে। এটা যদি খেয়াল করি, রানা কেম টু স্কুল, কেম এখানে ভার্বের পাস্ট ট্রুপ আছে, সুতরাং ডু আসবে না, ডাজ আসবে না, কি আসবে? ডিড। এটা হা বোধক আছে, তাই না বোধক হবে ডিডেন্ট। তারপরে বাকি অংশ রানা, এরপরে ডু ডিড ডাজের পরে ভার্বের কোন রূপ হয়? বেস ফর্ম, সুতরাং কেম হবে না, এটার বেস ফর্ম হচ্ছে কাম। বাকি অংশ টু স্কুল, লাস্টে প্রশ্ন দেখছে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পারছো।